আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব ২১। লিখেছেন সালমা চৌধুরী। প্লিজ ভাইয়া এভাবে বলো না, কারোর কিছুই হবে না ইনশাল্লাহ। কত শত স্বপ্ন পূরণে করার বাকি, প্রাপ্তি খাতা যে এখনো শূন্য। জীবনের সফলতা প্রেম বিয়ে কিছুই তো হলো না। এই জীবনে কি পেলাম আমি? আমার কতদিনের ইচ্ছে মামা ডাক শোনার, সেই ইচ্ছেটাও তো কেউ পূরণ করছে না। তানভীরের কথা শুনে আবির শুকনো মুখে বিষম খেলো। রাকিব তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। কোনো রকমে একটু পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল, তোর বোনের সাথে প্ল্যানিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে। আবিরের কথা শুনে তানভীর পুনরায় বেকুব হয়ে গেছে। আবিরের সিরিয়াস মুড ঠিক করতে তানভীর মজা করেছিল। আবির যে এমন কথা বলবে এটা সে ভাবতেই পারেনি। রাকিব ঠাট্টা সুরে বলল, প্রেম বিয়ের খবর নেই, ডাইরেক্ট বাবা হওয়ার ধান্দা। আবির রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে জানালো, সবাই তো সিরিয়াল মেনটেন করেই, আমি বরং উল্টোটা করলাম। শুধু আমার বউটা রাজি হলেই হবে। তানভীর আর রাকিব দুজনেই হাসছে, সেই সাথে আবিরও। বেশ কিছুক্ষণ চলল এসব ফাজলামো। আবিরের জুনিয়র তানভীরকে মামা ডাকবে নাকি চাচ্চু, সেই নিয়েও আলোচনা চলল। খানিকক্ষণ বাদে তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া বোন নাকি আমার জন্য ঠিকঠাক? আমি আবারও ভুল পথে পা বাড়াচ্ছি না তো? দেখ ভাই, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আমাদের কাছে, কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল তা বলার ক্ষমতা আমাদের নেই। বন্যা মেয়েটা খুব ভালো, এই কথায় কোনো ভুল নেই, কিন্তু তোকে আর একটু সাবধান হতে হবে। আমি জানি তুই ওর জন্য নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছিস, তারপরেও একটু কেয়ারফুল থাকিস। রেগে গেলে যে উল্টাপাল্টা আচরণ করিস সেটার প্রভাব যেন কোনোভাবেই তার উপর না পড়ে। প্রয়োজন অপ্রয়োজন একটু খোঁজ খবর নিবি। জানিস তো, মেয়েরা সুদর্শন পুরুষের থেকেও দায়িত্বশীল পুরুষের প্রেমে বেশি পড়ে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, দুই ভাইয়ের কথা ফুরাচ্ছেই না। এরই মধ্যে ফুপ্পি আবারও কল দিয়েছিল। দুই ভাই ফুপ্পির সঙ্গে কথা বলেছে। আবির আর তানভীর যত ব্যস্তই থাকুক না কেন, সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলেও ফুপ্পির সাথে দেখা করে আসে। আসিফ ভাইয়া এখনো দেশে ফিরেনি। তবু জান্নাতের একাই দু বাড়িতে যাতায়াত করতে হয়। একদিকে রাকিবদের একমাত্র বোন, অন্যদিকে ওই বাড়ির বড় বউ। জান্নাত সবারই খুব আদরের, বিশেষ করে মাহমুদা খানের চোখের মণি। শাশুড়ির সর্বক্ষণ বৌমাকে চোখে হারায়। বিকেলে খাওয়া দাওয়া করার সময় তানভীর কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? 3 দিন তুমি কোথায় ছিলে? তোকে নিয়ে যাব না, নিজেই দেখে আসিস কোথায় ছিলাম। আচ্ছা। অফিসের কাজ শেষ করা পর্যন্ত তানভীর অফিসেই ছিল। যতটুকু পেরেছে নিজেও হেল্প করেছে। অফিস শেষে রাকিব সহ তানভীর আর আবির ঘুরতে বেরিয়েছে। সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় 8টার দিকে। মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে সোফার সামনে রাখা টি টেবিলে ঠিক মেঘের সামনে রাখলো। মেঘ চকলেটটার দিকে তাকিয়ে রাগী সুরে বলল, আমি খাবো না চকলেট। আবিরের ভারী কণ্ঠে জবাব দিল, না খেলে ফেলে দে। মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে রইল, পরক্ষণে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তখনই রুম থেকে আদি আসছে। ফ্লোরে চকলেট পড়ে আছে দেখে চকলেট হাতে নিয়ে মেঘের কাছে ছুটে এসে প্রশ্ন করে, মেঘাপু, চকলেটটা কার? খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল। থ্যাংক ইউ মেঘাপু। বলেই আদি চকলেটটা প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে রুমের দিকে চলে গেছে। আবির উপর থেকে সেটা দেখে নিজেও রুমে ঢুকে গেল। মেঘ অত্যন্ত জেদি একটা মেয়ে, যা বলবে তাই করবে। কোনো কিছু খাবে না বললে দুনিয়া উল্টে গেলেও খাবে না। আবার কোনো জিনিস লাগবে মানে লাগবেই। মালার প্রতি তার রাগ অনেকদিন যাবৎ। ওই দিন রাতে কল দেওয়ার পর থেকে সেই রাগ এখনো কন্ট্রোলহীন হয়ে গেছে। রাত 12টার পর কোনো মেয়ে কারণ ছাড়া কোনো ছেলেকে কল দেয় না। যদি এমনটা হয় যে আবির মালাকে পছন্দ করে না, এমনকি তার হাতের আশিক নামটাও আবিরই লিখিয়েছে, তবে কেন মালা আবারও আবিরকে কল দিবে? আর আবির বা কেন মালাকে ব্লক করছে না? মূলত এই জিদেই মেঘ এমন আচরণ করছে।
9:30 নাগাদ তানভীর বন্যার নাম্বারে কল দিয়েছে। দুবারের বেলায় কলটা রিসিভ হলো। বন্যা সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে। তানভীর সালামের উত্তর দিয়ে কিছুটা রেগে প্রশ্ন করলো, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কই না তো, কেন? তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখোনি? নাকি একসেপ্ট করার প্রয়োজন মনে করো না? বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে। আরো 2 ঘন্টা আগেই দেখেছে তানভীর রিকোয়েস্ট পাঠিয়েছে, এমনকি তানভীরের আইডি ঘুরিয়েও দেখেছে। বন্যা ইচ্ছে করেই একসেপ্ট করেনি, এমনিতেই যেভাবে শাসন করে, সেখানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে সবকিছুতে নজরদারি করবে, এই ভয়েই একসেপ্ট করেনি। কিন্তু এভাবে কল দেওয়াতে বন্যা তাড়াতাড়ি গিয়ে একসেপ্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর তানভীর আবার কল করলো। কল রিসিভ করতেই বন্যার এখনো হাত পা কাঁপছে, ভয় ভয় রিসিভ করছে। তানভীর এবার স্বাভাবিক কণ্ঠে বলল, কল কেটেছো কেন? একসেপ্ট করেছি। ওকে, কোথায় আছো? নানু বাড়িতে। তোমার নানু কেমন আছেন? এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। রাতে খেয়েছো? জি। আপনি? হ্যাঁ। আচ্ছা, রাখি এখন। এই শোনো। জি ভাইয়া। আবার ভাইয়া? সরি সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে, বলুন। আই এম সরি, দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা এভাবে আসলে উচিত হয়নি। কিছু মনে করো না প্লিজ। মেজাজ একটু গরম ছিল। বন্যার অক্ষি যুগল প্রশস্ত হয়ে গেছে, হা হয়ে রুমের দেয়ালে চেয়ে আছে। স্বয়ং তানভীর খান তাকে সরি বলছে, এটাও ভাবা যায়? ছোট থেকে মেঘ আর বন্যা তানভীরের কম ধমক খায়নি, সেসব এখন অতীত। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে দুজনেই এখন ভার্সিটিতে স্টুডেন্ট। মেঘ আর বন্যার আচরণে যেমন পরিবর্তন এসেছে, তেমনি তানভীরের আচরণেও অনেক পরিবর্তন এসেছে। তবে আজকের সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয় বিষয়। তানভীরের সঙ্গে কথা শেষ করেই মেঘকে কল দিয়েছে। এই মেঘ, জানিস তোর ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে। মেঘ বলল, তোকে আগেই বলেছি আমার ভাইয়ের মতো মানুষ হয় না, রাগী হলেও মন ফ্রেশ। কিসের ফ্রেশ? তোর ভাইয়ের আইডিতে ঢুকছিলাম, লাস্ট কয়েকদিনের পোস্ট পড়ে আমি এখন কোমায় যাওয়ার রাস্তা খুঁজছি। ওমা, কেন? এক একটা স্ট্যাটাস যে দিয়েছে, লাইনগুলো পড়েই আমি ক্লান্ত হয়ে গেছি। স্ট্যাটাসের মানে বোঝা তো বহুদূরের বিষয়। এটা আমার ভাইয়ের একার সমস্যা না, আমার মনে হয় এটা ছেলের ব্রেনের সমস্যা। মাঝে মাঝে আবির ভাইও আধ্যাত্মিক লেভেলের কথা বলেন, আবার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়, আগামাথা কিছুই বুঝি না। বন্যা বলল, আবির ভাইয়েরটা জানি না, তবে আমার কি মনে হয় জানিস, তোর ভাইয়া হয়তো প্রেমে ছ্যাঁকা খেয়েছে। আজকে দুপুরেও দেখলি না, রেগেছিল, কতবার ফোনে কথা বলতে উঠে উঠে গেছে। বিশ্বাস না করলে তুই নিজেই ওনার স্ট্যাটাসগুলো দেখিস। মেঘের হাসি মুখে অন্ধকার ছেয়ে গেছে, খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা। বন্যা পুনরায় বলল, আমার আসতে কয়েকদিন দেরি হবে, তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিকমতো করিস। মেঘ আচ্ছা বলে কল কেটে দিয়েছে। তার মাথায় বন্যার বলা কথাটা ঘুরছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানভীরের আইডি চেক করলো। বেশ কয়েকটা পোস্ট আবির ভাই আর রাকিব ভাইদের কমেন্টও আছে। মেঘ সেসব কমেন্টও পড়েছে বিষয়টা বোঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মেঘের শরীর ঘামছে, চোখে মুখে চিন্তার ছাপ। ফোন রেখে রুম থেকে বেরিয়ে তানভীরের রুম পর্যন্ত আসছে। দরজার ভেতর থেকে লাগানো রুমে কম সাউন্ডে গান বাজছে। একাকী মন আজ নীরবে, বিবাকি তোমার অনুভবে, ফেরারি প্রেম খুঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বুঝো কিনা। গানটা শুনে মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে, কিছু ভেবে 2 কদম পিছিয়ে গেছে। ডাকবে কিনা বুঝতে পারছে না, মনে অশান্তির ঝড় চলছে। চলে যেতে নিয়ে পুনরায় এসে দরজায় ডাকলো। ভেতর থেকে তানভীর প্রশ্ন করে, কে? আমি। দরজাটা খুলো। তানভীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মেঘ তানভীরকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ফোনের গানটা অফ করে একটা চেয়ার টেনে ঠিক রুমের মাঝখানায় ফ্যানের নিচে বসেছে। মেঘের এমন আচরণে তানভীর একটু অবাক হয়েছে। মেঘের দিকে তাকিয়ে শুধালো, এত রাতে তুই এখানে? কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে আমার না, তোমার।
তানভীর ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বন্যা নিশ্চয়ই মেঘকে কিছু বলেছে আর তার জন্যই মেঘ এসেছে। মেঘ হঠাৎই গুরুগম্ভীর সুরে প্রশ্ন করে, তুমি এমন ছ্যাঁকা খাওয়ার গান শুনছিলা কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, গানটা ভালো লাগে তাই শুনছিলাম। এসব গান তারাই শুনে যাদের মনে অনেক দুঃখ। তোমার মনে কিসের দুঃখ বলো? কে তোমাকে কি বলেছে? তানভীর মৃদু হেসে জবাব দেয়, আমার আবার কে কি বলবে? কিছু হয়নি আমার, টেনশন করিস না। টেনশন তো করতেই হবে, দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিক লক্ষ্য করছি। বাই এনি চান্স তোমার কি তার সঙ্গে কোথাও দেখা হয়েছিল? কার সঙ্গে? তোমার অতীত, যার জন্য তুমি এখনো এসব গান শুনতেছো। মাথা নষ্ট হয়েছে তোর? আমি কাউকে মিস করে এসব গান শুনছি না, আর কারোর সঙ্গে আমার দেখাও হয়নি। অযথা চিন্তা করছিস। সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ তা আমি জানি না, কিন্তু আর কোনোদিন তোমায় যেন ছ্যাঁকা খাওয়ার গান শুনতে না দেখি। যদি আমার কথা না মানো তবে আব্বু, বড় আব্বু সবাইকে বিচার দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন আজে বাজে চিন্তা বাদ দে, শুধু শুধু চিন্তা করে চেহারাটাকে পেতনির মতো করতেছিস। ঘুমা গিয়ে। উঠে যেতে নিবে হঠাৎই মেঘ থমকে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ভাইয়া শোনো, কোনোদিন যদি ভুলক্রমে ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবা। তুমি না পারলে আমায় বলো, আমি দিবনে। প্রয়োজনে আমার 15-20টা বান্ধবী নিয়ে যাব, সবাই একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ে শেষ। আর শোনো, থাপ্পড় কিন্তু এক গালিয়ে দিবা, তাহলে ওই মেয়ের আর জীবনে বিয়ে হবে না। মেঘের কথা শুনে তানভীর নিঃশব্দে হাসছে, কিন্তু মেঘের চোখ রাগে জ্বলছে। আচমকা দরজা থেকে আবির বলে উঠল, আলী আহমদ খান, মোজাম্মেল খান এখন কোথায়? ওনাদের আদরের মেয়ে এই রূপ কি তারা দেখেন না? তাদের মতে আবির গুন্ডা আর মেঘ একমাত্র লক্ষ্মী, তাই না? আমিও ভিডিও করে রেখেছি, আরেকদিন আমায় কিছু বলবে, আমিও দেখিয়ে দিব তাদের লক্ষ্মী মেয়ে কোন লেভেলের গুন্ডি। মেঘ চোখ গোল গোল করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মিটমিট করে হাসছে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে রাগে সুরে বলল, ডিলিট করুন ভিডিও। আগে এক কাপ কফি করে নিয়ে আয়, তারপর ভেবে দেখব। আমি কফি করতে পারি না। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, আমি কেন কফি করব? রাত 12টার পরে যার সাথে কথা বলেন তাকে বলতে পারেন না? আবির কোমল কণ্ঠে বলে, পারি না বললে কিভাবে হবে? শিখতে হবে তো, আমি শিখিয়ে দিচ্ছি, বানিয়ে নিয়ে আয়। মেঘের ইচ্ছে না থাকা সত্ত্বেও কফি বানাতে যাচ্ছে। আবির পুনরায় ডেকে উঠল, সাবধান, হাত পুড়াইয়া না আবার ফেলিস। আবির তানভীরের সাথে 2 মিনিট কথা বলে দ্রুত নিচে আসছে। মেঘ ততক্ষণে গ্যাসে পানি গরম দিয়েছে মাত্র। আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল, যা, আমি করতেছি। আপনি যদি করবেন তবে আমায় পাঠিয়েছিলেন কেন? তোরে কিছু বললে তো ভয় লাগে, যদি হাত পা পুড়াই ফেলিস তাহলে তো জীবনের জন্য আমার কফি খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন ভিডিওটা ডিলিট করুন। ভিডিও করিনি, ডিলিট কি করব? মানে, আপনি আমার সাথে ফাজলামো করছেন? জি ম্যাম। মেঘ রাগে আবিরের মুখের পানে চেয়ে আছে। আবির মুচকি হেসে শুধালো, রাগ করেছেন? মেঘ রাগে ফুঁসছে। আবির পুনরায় বলল, রাগটা কি একটু কমানো যায় না? মেঘের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে গজগজ করতে করতে বলল, আমার রাগে কার কি যায় আসে? আবির নরম সুরে বলল, সরি। মেঘ ভেঙচি কেটে চলে যেতে নিলে আবির ডেকে বলে, কাল বিকেলে রেডি থাকিস, একটা জায়গায় নিয়ে যাব। আমি যাব না। কেন? আমার কোথাও যাওয়ার মুড নেই, তাও আবার আপনার সাথে। ঠিক আছে, আমার সাথে না গেলে তানবীরের সঙ্গে যাস। কারোর সাথে যাব না। না গেলে কিন্তু স্পেশাল কিছু মিস করবি। মিস যদি না করতে চাস তাহলে কালকের জন্য রাগটা পাশের বাড়িতে রেখে তানবীরের সঙ্গে চলে যাস। আমি যাব না মানে যাবই না। মেঘ রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে। আবির পেছন থেকে আবারও ডেকে বলে, ভেবে দেখিস রাগটা পাশের বাড়িতে রাখা যায় কিনা। মেঘ আর পেছন ফিরে তাকায়নি, বিড়বিড় করে বকতে বকতে রুমে চলে গেছে। সকাল থেকে আবির আর তানবীর বাসায় নেই। অফিস 3 দিনের ছুটি, কিন্তু দুই ভাই ভোরবেলা না খেয়ে বেরিয়ে পড়েছে। তানবীর ঠিক 2টার সময় বাসায় ফিরেছে। 1 থেকে 1.5 ঘন্টার মেঘকে বুঝিয়েছে, রিকোয়েস্ট করেছে রেডি হওয়ার জন্য, কিন্তু জেদি মেয়ে যাবেই না মানে যাবেই না। আবিরের প্রতি ক্ষোভই কমছে না তার। আবির ভাইকে দেখলে একটু একটু প্রেমানুভূতি জাগলেও তানবীরের কথা মনে পড়তেই সব ভুলে যায়। তানবীর ভাইয়ের মতো তার জীবনটাও না এমন হয়।
মালার সাথে যদি আবির ভাইয়ের সত্যি কিছু থেকে থাকে, তবে তাকেও তার ভাইয়ের মতো ছ্যাঁকা খাওয়ার গান শুনে জীবন কাটাতে হবে। এসব ভেবেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। মেয়েকে বোঝাতে ব্যর্থ হয়ে তানভীর 4টার দিকে আবার বেরিয়ে পড়েছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান সন্ধ্যায় সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছিলেন। সেই সকালে আবির আর তানভীর বেরিয়েছিল। তানভীর 2 ঘন্টার জন্য বাসায় ফিরলেও আবির সারাদিন ফেরেনি। বিষয়টা দু ভাইয়ের নজরে পড়েছে। আবিরের আম্মুকেও জিজ্ঞেস করেছে, উনিও জানেন না। আলী আহমদ খান নিজেও 2বার কল দিয়েছেন, নো রেসপন্স। আবিরের সঙ্গে চাচা বাবার দূরত্ব দিনকে দিন বেরিয়ে চলেছে। আবির টাইম মতো অফিসে যায়, নিজের কাজও ঠিকঠাক মতো করে, সেই সাথে বাবা চাচার কাজও একা হাতে সামলায়। কাজের বাহিরে 10 মিনিটের জন্য ওনাদের সাথে বসে না, 1 কাপ চা পর্যন্ত খায় না। প্রয়োজনে বাহিরে কোনো কথা বলে না। অথচ একটা সময় পর্যন্ত আবির যা করত সব আব্বু আর চাচ্চুকে জানিয়ে করত। বাহিরে থাকাকালীনও রেগুলার আব্বু আর চাচ্চুর সঙ্গে কথা হতো। গত 1.5 বছরে ছেলের এত পরিবর্তন মেনে নিতে পারছেন না আবিরের আব্বু। প্রায় 2 ভাই এই বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু এর কোনো সমাধান পান না। রাত 9টার দিকে আবির কয়েক বক্স মিষ্টি নিয়ে বাসায় আসছে। একটা বক্স হাতে নিয়ে উপরে সোজা মেঘের রুমে হাজির হয়েছে। মেঘ জামা প্রিন্ট করছিল। হঠাৎ পেছনে ঘুরতে আবিরকে দেখে আঁতকে ওঠে। আবির ঠিক তার পেছনে দাঁড়ানো। আবির একটা মিষ্টি হাতে নিয়ে নরম সুরে বলল, নে হা কর। কিসের মিষ্টি? হা করতে বলেছি। ভারী কণ্ঠ শুনে মেঘ হা করে মিষ্টিটা মুখে নিল। আবির দ্বিতীয়বার মিষ্টিটা 2 আঙ্গুলে নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, তুই যদি কথা মানতি তাহলে জানতে পারতি কিসের মিষ্টি। যেহেতু যাসনি তাই এই বিষয়ে তোকে আপাতত আর কিছুই বলবো না। আবির আরেকটা মিষ্টি মেঘকে খাইয়ে দিয়ে বক্সটা টেবিলের উপর রেখে চলে গেছে। আজ সকাল থেকে বাড়িতে মানুষের ভিড়। আবিরের রুমে কাজ করাবে। এত বছর আবিরের অন্যান্য রুমগুলো 2-1বার রং করা হলেও আবিরের রুম রং করা হয় না অনেক বছর যাবৎ। রং করলে ছেলের স্মৃতি মুছে যাবে বলে মালিহা খানের কড়া নির্দেশ ছিল। আবিরের রুমে কোনো রকমের কাজ করানো হবে না। আবির ফিরেছে অনেকদিন, তবুও রং করা হয়নি। মায়ের অনুমতি নিয়েই রুমে কাজ করাচ্ছে। পুরাতন কিছু জিনিসপত্র সরিয়ে নতুন জিনিসপত্র আনা হচ্ছে। রুমে এসি লাগানো হচ্ছে। দুপুরবেলা মেঘ হঠাৎই কি মনে করে যেন আবিরের রুমে এসেছে। রুম সম্পূর্ণ অগোছালো, পা ফেলার অবস্থা নেই। দেয়ালে সাদা রং করা হচ্ছে, এরপর অন্য রং দেওয়া হবে। মেঘ আহ্লাদী কণ্ঠে বলল, আবির ভাই। হুম। আমি কিন্তু আপনার রুমের দেয়ালগুলোতে আর্ট করব। আবির এদিকে সেদিকে তাকিয়ে একটা দেয়াল দেখিয়ে বলল, তুই চাইলে এই দেয়ালে তোর লতাপাতার ডিজাইন করতে পারিস। মেঘ অভিমানী সুরে বলল, থাক, লাগবে না। হ্যান্ড প্রিন্টিং এর কাজ শিখছে, তাই মান অভিমান সাইডে রেখে এসেছিল প্রিয় মানুষটার রুমটাকে নিজের মতো করে সাজাতে। আবির ভাই চান না বা না চান, সে তো নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে করে। সেই অধিকার বোধ নিয়ে এসেছিল, কিন্তু আবির একটা দেয়ালে রং করার অনুমতি দেওয়ায় তার বড্ড অভিমান হয়েছে। আবির বিরক্তিকর কণ্ঠে বলল, রং না করলে বলছিস কেন? আর আসছিস কেন আমার রুমে? আমি ডেকে আনছিলাম তোকে? যা এখান থেকে। আগামী 7 দিন তোর আমার রুমে আসা সম্পূর্ণ নিষেধ। যদি ভুলেও আমার রুমে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। রুমে কয়েকজন মিলে রং করছিল। সবার সামনে এইভাবে কথা বলায় মেঘ খুব অপমানিত হয়েছে। কাঁদতে কাঁদতে বলে, আপনার রুমে এসেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে? হ্যাঁ হয়েছে, একদম কাঁদবি না, যা এখান থেকে। মেঘ কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে নিলে কিসের সঙ্গে হোঁচট খেয়ে পড়তে নিলে নিজেকে সামলাতে এক হাত দরজায়, আরেক হাত সদ্য রং করা দেয়ালে রেখে কোনো রকমে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে। স্বাভাবিক হয়ে মেঘ পিছনে ফিরে তাকিয়েছে। আবির যেন দেখেও না দেখার ভান করে আছে। একটা জলজন্ত মানুষ পড়ে যেতে নিচ্ছিল, অথচ তার ধরার কোনো চেষ্টাই নেই। ঠিক আছে কিনা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন বোধ করছেন না। এমন আবির ভাইকে মেঘ কখনো চায়নি। আবির ভাইয়ের অ্যাটিটিউড চেয়েও বেশি ওনার যত্নের প্রেমে পড়েছিল মেঘ। সেই মানুষটা এত পরিবর্তন হয়ে গেছে ভেবে মেঘ অবাক হয়ে যাচ্ছে। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই রুমে সাদা রং করা শেষ হয়ে গেছে। কয়েকজনের মধ্যে একজনের নজর পড়ে দরজার পাশের দেয়ালের দিকে। মেঘের হাতের চাপে দেয়ালে স্পষ্ট ছাপ পড়ে গেছে। ছেলেটা
রং নিয়ে এগিয়ে আসতে আসতে বলে, রংটা দেখা যায় নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, এখনই ঠিক করে দিচ্ছি। আবির গম্ভীর গলায় বলল, সাবধান, এই ছাপের উপর যেন কোনো প্রকারের রং না পড়ে। ভাই, এভাবে রাগ দেখানো ঠিক না। আপনার বোনের হাত বোধহয় ভুলে দেয়ালে লেগে গেছে, এখনো ভেজা আছে, রং দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। আবির মুচকি হেসে বলে, এই ছাপ ভুল করে হয়নি, আমি ইচ্ছে করেই করিয়েছি। এই রুমটা যার তার স্মৃতি তো রাখতেই হবে। মেঘ যাওয়ার জন্য পা বাড়াতে যাবে এমন সময় আবির পা বাড়িয়ে দিয়েছিল, আর আবিরের পায়ের সঙ্গে হোঁচট খেয়ে মেঘ পড়তে নিয়েছিল। ছেলেটা দাঁত কেলিয়ে হেসে বলে, ভাই, উনি কি আপনার ভালোবাসার মানুষ? হ্যাঁ। তাহলে এত রাগ দেখালেন যে? কারণ আছে, তুমি কাজ করো। আর হ্যাঁ, ও যেন কোনোভাবেই রুমে না আসে, খেয়াল রেখো। আচ্ছা ভাইয়া। 2 দিন হয়ে গেছে আবিরের রুমের রং করা হয়েছে। মেঘ অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার সময় আবিরের রুমের দিকে তাকিয়েছে। আবির বাসায় থাকলে সব সময় দরজা বন্ধ থাকে, আর বাসায় না থাকলে রুম তালা দেওয়া থাকে। রুমে তালা দিয়ে দেখে মেঘের মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়। সন্ধ্যার দিকে মেঘ ড্রয়িং রুমে বসে বসে মা কাকিদের সাথে আড্ডা দিচ্ছিল। মেঘ অকস্মাৎ বলে উঠল, বড় আম্মু, তুমি কি জানো তোমার ছেলে যে অবৈধ কাজ করে? মানে, কি বলছিস কি? হ্যাঁ, তা না হলে বাড়ির মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও ওনার রুমে তালা দিয়ে রাখতে হয় কেন বলো? আবির রুম তালা দিয়ে রাখে? হ্যাঁ, বিশ্বাস না করলে উনি বাসায় না থাকলে দেখে আইসো। আচমকা মাথায় গাঁটটা খাওয়ার মেঘ উফ করে বলে উঠল। পেছনের দিকে তাকাতেই দেখে আবির দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে, কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, রুমে তালা দিয়ে রাখছি বলে কি আমি অবৈধ ব্যবসা করি? কি এমন লজিক? আচ্ছা, আমি কি অবৈধ কাজ করি বল? না বলতে পারলে তোর একদিন কি আমার একদিন। মেঘ মাথায় হাত ঘষতে ঘষতে বলল, আপনার ব্যবসা আপনিই ভালো জানেন। মেঘ উঠতে নিলে আবির ধমক দিয়ে বলে, সব বিষয় নিয়ে ফাজলামি করবি না, তোদের যন্ত্রণায় রুমে তালা দিয়ে রেখেছিলাম। আমার রুমে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, যার মধ্যে একটা কাগজ হারালে সেটাকে খুঁজে বের করা জীবনও সম্ভব না। সেগুলো যেন নষ্ট করতে না পারিস, তার জন্য তালা দিয়ে রেখেছি। মেঘ মাথা নিচু করে চেয়ারে বসে আছে। ইদানিং আবির ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশি হচ্ছে। মজা করে কিছু বললেও আবির ভাই কেমন যেন সিরিয়াস হয়ে যায়। আবির 1 কাপ কফি হাতে নিয়ে সোফায় গিয়ে বসেছে। ল্যাপটপে কাজ করছিল। মেঘ কিছুক্ষণ বসে থেকে রুমে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার পথে হঠাৎ নজর